সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত গ্রাহক টাকা পেতে শুরু করেছে, যে অনেক বড় সফলতা, এ মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। জানান, গত 2 দিনে ব্যাংক থেকে 107 কোটি টাকার বেশি তুলেছেন গ্রাহক, বিপরীতে জমা দিয়েছেন 44 কোটির বেশি টাকা। সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। তবে বড় আমানতকারীরা 2 বছরের আগে পুরো টাকা তুলতে পারবেন না বলেও জানান গভর্নর, এবং আগামী 3 বছরের মধ্যে বড় বিনিয়োগকারীর হাতে এটি তুলে দেওয়ার কথা বলেন গভর্নর। সম্মিলিত ইসলামী ব্যাংক কাউকেই ছাঁটাই করতে চান না, কিন্তু কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে কোনো ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। সর্বমোট নাম্বার অফ উইথড্রয়াল হয়েছে 5টা ব্যাংক থেকে, মানে টাকা তুলে নিয়ে গেছে গ্রাহকরা 13,314। এর মাধ্যমে টোটাল যে অ্যামাউন্টটা উইথড্র করা হয়েছে সেটার পরিমাণ হচ্ছে 107 কোটি 77 লক্ষ। এটা কিন্তু আমরা যেটা আশা করেছিলাম তার চাইতে অনেক কম হয়েছে বলে আমাদের বিশ্বাস। সরকারের নেয়া আইন সংশোধনের উদ্যোগ বাস্তবায়ন হলে উড়োজাহাজের টিকিট ও ট্রাভেল এজেন্সিতে শৃঙ্খলা আনা যাবে বলে মনে করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, অধ্যাদেশ বাস্তবায়ন করতে প্রয়োজন বিধি প্রণয়ন, যার কাজ চলছে। এখন থেকে বিএমইটি কার্ডধারীরা উৎস ও গন্তব্য দেশ ছাড়া টিকিট কাটতে পারবেন না। এখন এক প্রশ্নের জবাবে তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্যাটাগরি 3-তে উন্নীত করতে হলে উত্তরার অনেক বাড়িঘর ভাঙতে হবে, যেটি বাস্তবসম্মত নয়। কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি 3-তে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে জানিয়ে বলেন, সেটি সম্ভব হলে আবহাওয়াজনিত কারণে বিমান সেখানে অবতরণ করানো সম্ভব হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করার চেষ্টা সফল হয়নি বলেও জানান তিনি। ট্রাভেল মার্কেটকে আমাদের যে স্পেশালি আমাদের যারা মাইগ্রেন্ট ওয়ার্কার তাদেরকে লক্ষ্য করে আমাদের এই বাজারে যে ধরনের নৈরাজ্য বিরাজ করছিল, এই নৈরাজ্যগুলোকে অ্যাড্রেস করার উদ্দেশ্যে আমরা 2টো নতুন অধ্যাদেশ জারি করেছি। যাত্রী সাধারণ যেন ভ্রমণ করতে পারে এবং যাত্রী সেবা, সর্বোপরি যাত্রী অধিকার এবং যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ে সন্নিবেশ করার চেষ্টা করেছি, যার ফলে জিনিসটা আরও বেশি গণতান্ত্রিক হবে বলে আমরা আশা রাখি। দেশের 70% ভোটার বিএনপিকে ভোট দিতে চায়। 19% পছন্দ জামায়াত আর এনসিপিকে চায় 2.6% ভোটার। এমন তথ্য উঠে এসেছে ইএএসডির এক জরিপে। রাজশাহী ও চট্টগ্রামের ভোটারদের মধ্যে বিএনপির প্রতি সমর্থন বেশি, আর জামায়াতের অবস্থান ভালো খুলনা ও বরিশালে। জরিপ অনুযায়ী নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি। 71% নারী ভোটারের আস্থা দলটির প্রতি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে একটি দেশব্যাপী জনমত জরিপ। গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ইএএসডি পরিচালিত এই জরিপে 300 সংসদীয় আসনে 20,495 জনের মতামত নেওয়া হয়। সোমবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এই জরিপের ফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, 70% বিএনপিকে ভোট দিতে চায়, আর জামায়াতের প্রতি সমর্থন 19% ভোটারের। 70% তারা বলে যে তারা বিএনপিকে ভোট দিতে চান। 19%-এর মতন তারা বলেন যে তারা জামাতে ইসলামীকে ভোট দিতে চান। দেন হাইয়েস্ট আমরা পাই হলো 5.1% যারা আদার্সকে ভোট দিতে চান। ইন্ডিপেন্ডেন্টকে ভোট দিতে চান 0.1%-এর মতন। বিএনপির জনপ্রিয়তা বেশি চট্টগ্রাম এবং রাজশাহীতে। দ্বিতীয় স্থানে থাকা জামায়াতের শক্তিশালী অবস্থান বরিশাল এবং খুলনায়। নারী ভোটারদের কাছেও জনপ্রিয় বিএনপি। আমরা যখন আপকামিং ইলেকশনে জেন্ডারে ভাগ করে দেখি, তখন 70% আপনার ফিমেল বলে যে আপনার বিএনপি আপনার তার আপকামিং ইলেকশনে তারা ভোট দিবেন। ভোট সুষ্ঠু করতে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার কমাতে হবে, আর গণতান্ত্রিক অগ্রযাত্রায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর তাগিদ আলোচকদের। অপতথ্য, ভুল তথ্য এবং মিথ্যা তথ্যের যে তথ্য একটা সন্ত্রাস হচ্ছে, আমরা মবক্রেসি বলছি, কিন্তু তথ্য যে একটা বড় রকমের সন্ত্রাস তৈরি করছে এবং যার মাধ্যমে আপনার জনগণের গণতন্ত্রের একটা প্রতিবন্ধক হিসাবে আবির্ভূত হয়েছে।
আওয়ামী লীগকে ভোট দিয়েছিল এমন 60% বিএনপিকে ভোট দিতে চায়, আর 25% সমর্থন জামায়াতের প্রতি। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজন নির্বাচন কমিশন আত্মবিশ্বাসী ও প্রতিজ্ঞাবদ্ধ, এমনটা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রার্থীদের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। প্রথম দিন 42 জন প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন। অবশ্য আপিল জমা দিয়ে কমিশনের যাচাই বাছাই সহ ব্যবস্থাপনার সমালোচনা করেন প্রার্থীরা। সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর বাতিল হওয়াদের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। নির্বাচন ভবনের নিচে 10টি বুথও স্থাপন করা হয়েছে। আপিল জমা দিয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার পাশাপাশি যাচাই বাছাই পদ্ধতি নিয়েও বিভিন্ন অভিযোগ করেন। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় 5000 মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি, তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। বাসায় বাসায় গিয়ে আমরা কি করেছি, 1%-এর স্বাক্ষর নিয়েছি, কিন্তু আমি যখন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে সেটা জমা দিতে গেলাম, তখন আবার আমাদের উপর আবার নতুন করে হামলা হলো। ভোটার নাম্বার যুক্ত করতে পারি নাই, এই জন্য আমাদের ভুল হয়েছে, এই জন্য আমার নমিনেশন পেপার বাতিল করেছে। নির্বাচন কমিশনের যে রিটার্নিং অফিসের দায়িত্বে আছে, এটা তারা খুব তড়িঘড়ি করে করেছে, যার কারণে আমাদের সঠিক স্বাক্ষর থাকা সত্ত্বেও আমাদেরকে এখন আপিল করতে হচ্ছে। ভোটারের কোনো অভিযোগ নেই, অভিযোগ হইল কিছু ফর্মে আমার সই নেই, এই কারণে আমাকে বাতিল করেছে। এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, সারা দেশে 300 আসনে 3406টি মনোনয়নপত্র গ্রহণের বিপরীতে দাখিল করেন 2568 জন, যাদের মধ্যে বৈধ প্রার্থী 1842 জন এবং 726টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজকে হচ্ছে আপিল নেওয়ার কথা, হলফনামা যেটা দিয়েছেন এটা তো প্রসেস অনুযায়ী বাছাইয়ের ক্ষেত্রে তো এটা করা হয়েছে। আপিলের বুথ পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো, চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। তবে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতাও চান প্রধান নির্বাচন কমিশনার। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়া দেশের মানুষ আর গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। সেই পথ ধরে এগিয়ে যাবে বিএনপি। আর জনগণ ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দলীয় শোকের শেষ দিনে জিয়া উদ্যানে বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি কবরে শ্রদ্ধা নিবেদন করেন অসংখ্য সাধারণ মানুষ। সাবেক প্রধানমন্ত্রী অনন্তলোকে যাত্রা করেছেন 30শে ডিসেম্বর। জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তাকে। তার কবরে প্রতিদিন ছুটে আসছেন শত শত মানুষ। গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছেন তারা। সোমবার বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। পবিত্র কুরআন থেকে পাঠ, দোয়া করেন তারা। বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে যেই যখন দাঁড়িয়েছে, আমরা দেখেছি তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই দাঁড়িয়েছে। তো সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেবার জন্য আমরা এখন একত্রিত। বিএনপির নেতারা জানান, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিএনপি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না। আমরা মনে করি এই মৃত্যু আওয়ামী লীগেরও দায় আছে, তারা তার মৃত্যুর কারণ। এখন নির্বাচনে সামনে যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে, কোনো বাধা হিসেবে আসবে না। এখনো যে সংকট আছে, যে দেশে গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, আজকে স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে বিএনপি ছাড়া, যেমন দেশনায়ক তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। গণতন্ত্রের ইতিহাসে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে, বাংলাদেশের মানুষের কথা বলার ইতিহাসে একটি অনন্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া যে অনন্য অবদান রেখে গেছেন, সেই পথ অনুসরণ করবে বিএনপি, জানান দলের নেতারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ৭১, ৯০ এবং ২৪-এর অভ্যুত্থানকে ধারণ করে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সোমবারও রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমানের সাথে।
প্রতিদিনের মতো সোমবারও বেলা 12:15টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কার্যালয়ে রাখা শোক বইয়ের সই ও তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাক্ষাৎ শেষে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা বলেন, সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারেক রহমান। 1971-এর যে মুক্তিযুদ্ধ, সেটা হলো আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে, 71-কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজেই মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। জনগণের মতামত প্রকাশ করার স্বাধীনতা নিশ্চিত করা এবং সেইটা কার্যকর করাটাই মানে বাংলাদেশের সামনের লক্ষ্য, এবং এটা বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান এই বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমরাও আমাদের যে লড়াই করছি এর জন্য, সেটা আমরা লড়াই চালিয়ে যাব। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো শোকবার্তাও এদিন গ্রহণ করেন তারেক রহমান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশকে পেছনে টেনে নেয়ার গভীর ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর একটি হোটেলে শীর্ষ ব্যবসায়ীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার স্মরণ সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল জানান, একটি রাজনৈতিক দলের প্রধান হয়েও বেগম জিয়া ছিলেন সব দল ও মতের মানুষের নেতা। গণতন্ত্রের প্রতি তার আপোষহীন ভূমিকা অতুলনীয়। এ সময় বক্তারা বলেন, খালেদা জিয়ার সরকার কখনোই ব্যবসা বাণিজ্যে রাজনৈতিক হস্তক্ষেপ করেনি। স্মরণ সভা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। আমরা আশা করি তার এই চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করব। অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে। ভোট বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আবারও হুঁশিয়ার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ কোনোভাবেই যাতে নষ্ট না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। 7 জানুয়ারির মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর মাধ্যমে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সারা দেশে 14,569 জনকে গ্রেফতার করা হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেই বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি। শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় 1.5 বছর আগে গণ অভ্যুত্থানে নিহত 8 শহীদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে কবরের সন্ধান দিয়েছে সিআইডি। তবে রায়েরবাজার কবরস্থানে দাফন হওয়া 114 জনই জুলাই যোদ্ধা নয়। সড়ক দুর্ঘটনা, বিষপানে আত্মহত্যা করা মরদেহও পাওয়া গেছে। সকালে 8 পরিবারকে স্বজনের কবর বুঝিয়ে দেওয়ার আনুষ্ঠানিকতায় কথা বলেন সিআইডি প্রধান। এই কান্না সন্তান হারানো এক মায়ের। প্রিয় মানুষটির কবর শনাক্তর পর এভাবেই ভেঙে পড়েন স্বজনরা। ভারী হয়ে ওঠে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কবরস্থান। অস্থায়ী মর্গ স্থাপন করে গেল 7 থেকে 27 ডিসেম্বর 114টি অজ্ঞাত মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। গণঅভ্যুত্থানে স্বজন হারানো 9টি পরিবারের দেয়া নমুনার ভিত্তিতে 8টি মরদেহ শনাক্ত করা হয়। আমি আর দুনিয়ার পুরানো যাইতে চাই না, আমার সোনার কাছে আমার বাড়ি দাও। আমার ভাইয়ের ওয়ারিশ থাকার সত্ত্বে বেওয়ারিশ ভাবে দাফন করছে। আমি ফ্যাসিস্টদের বিচার চাই। সিআইডি বলছে, জুলাই আন্দোলনে 114 অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ এই কবরস্থানে দাফন করা হলেও পরিচয় মিলেছে মাত্র 8 জনের। আমরা কিন্তু দেশব্যাপী প্রচার করেছিলাম কারা কারা অজ্ঞাত ছিল। আমরা 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত। তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকুর যে আমরা
8 জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। আর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, মরদেহ আন্তর্জাতিক মানদণ্ড মেনে উত্তোলন করা হয়েছে। এই কঠিন কাজটি সম্পন্ন করতে দেশি বিদেশি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে। এই শনাক্তকরণের ফলে শহীদের পরিবারগুলো অন্ততপক্ষে জানতে পারছেন যে তাদের প্রিয়জনের ভাগ্যে কী ঘটেছে বা তারা ঠিক কোন স্থানে শায়িত আছেন, যা তাদের জন্য এবং জাতির জন্য এক বিরাট মানসিক শান্তির কারণ হবে। পরে শনাক্ত হওয়া 8 পরিবারের কাছে তাদের প্রিয় মানুষগুলোর কবর হস্তান্তর এবং মৃতদেহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময়েও ঘটেছে গুমের ঘটনা। 2024 সালের 22শে ডিসেম্বর ঢাকার ধামরাই থেকে গুম হন মোহাম্মদ রহমতুল্লাহ, যাকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ভারতে পুশিন করা হয়, এমন তথ্য উঠে এসেছে গুম কমিশনের প্রতিবেদনে। বিকেলে গুম কমিশনের এক ব্রিফিংয়ে জানানো হয়, গুমের ঘটনাগুলোর মধ্যে প্রায় 25% ক্ষেত্রে জড়িত র্যাব এবং পুলিশের সংশ্লিষ্টতা মিলেছে 23% ক্ষেত্রে। এ সময় জানানো হয় 1569টি অভিযোগ সক্রিয়ভাবে বিবেচনায় নেয় গুম কমিশন, যার মধ্যে 251 জন নিখোঁজ এবং 36 জনের গুম পরবর্তী মরদেহ উদ্ধার হয়। কমিশন জানায়, এসব অভিযোগ বিশ্লেষণ করে দেখা গেছে 25% ক্ষেত্রে গুমের সঙ্গে জড়িত ছিল র্যাব। সারা দেশে 40টির মতো ডিটেনশন সেন্টারের অনুসন্ধানও মিলেছে, এর মধ্যে সবচেয়ে বেশি আলামত নষ্ট করেছে র্যাব। নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে 12 কেজির এলপিজি সিলিন্ডার। 1300 টাকার সিলিন্ডার প্রায় 1000 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 2200 টাকারও বেশি দামে। এতে চরম ভোগান্তিতে গ্রাহকরা। ব্যবসায়ীরা সংকটের কথা বললেও বাস্তবে নভেম্বরের চেয়ে ডিসেম্বরে বেড়েছে এলপিজি আমদানি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, কৃত্রিম সংকট তৈরি করে ইচ্ছে মতো দাম নিচ্ছে ব্যবসায়ীরা। প্রতি মাসে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি, কিন্তু এর চেয়ে অনেক বেশি দামে বিক্রি করেন ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরে যেন নৈরাজ্য চলছে এই খাতে। 12 কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম 1306 টাকা হলেও ক্রেতাদের কিনতে হচ্ছে 2200 টাকার বেশি দরে। 6 দিন আগে 1350 টাকা দেয়া, 6 দিন পরে আনছি 1950 টাকা দেয়া। আজকে আনছি গ্যাস মানে আপনার 2200 টাকা নিচে আর কি। এটা তারা নিজেরা সিন্ডিকেট করে বেশি পয়সা কামাবে, কোটি কোটি টাকার ইনকাম করবে, এইটাই তো। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য বলছে, নভেম্বরের চেয়ে ডিসেম্বরে এলপিজি আমদানি বেড়েছে। নভেম্বরে এলপিজি আমদানির পরিমাণ ছিল 1,05,000 মেট্রিক টন, আর ডিসেম্বরে আমদানি বেড়ে হয় 1,27,000 মেট্রিক টন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লুটছে ব্যবসায়ীরা। গ্যাস সিলিন্ডারের দামটা যেহেতু সরকার নির্ধারণ করে দেয়, সেক্ষেত্রে নির্ধারিত দামের থেকে বেশি দাম নেওয়াটা অযৌক্তিক এবং অনৈতিক। সরবরাহ কমের সাথে সিলিন্ডারের ক্ষেত্রে দামের কোনো সম্পর্ক নাই। দাম যেটা সরকার নির্ধারণ করছে এই দামে বিক্রি করতে হবে। এর থেকে বেশি দাম নিলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। অভিযোগ উড়িয়ে দিয়ে ব্যবসায়ীদের দাবি, অন্যায়ভাবে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার। আমি যদি একটা 2টা গ্যাস 4টা গ্যাস পাই, এটা যদি একটু অতিরিক্ত দামে না বিক্রি করি, আমরা কিন্তু আমার খরচও পোষাইতে পারবো না এবং কাস্টমারও চাচ্ছে, তাই বলে আমি দিচ্ছি। উনি কাস্টমারকে বলুক, কাস্টমার যেন অতিরিক্ত প্রাইজে না নেয়। তারপরেও যদি আমাদেরকে মামলা করে, আমরা ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের কোনো লক্ষণ নাই। পরিস্থিতি স্বাভাবিক করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি জেলা উপজেলা প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।